যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জগন্নাথ দেব কুপিত হয়েছেন, খুব স্বাভাবিক। প্রভু তো লিভিং গড। জগন্নাথ দেব তার জীবন চর্চায় আমরা সাধারণ মানুষ প্রাত্যহিক যেভাবে দিন যাপন করি ঠিক সেইভাবেই তিনি দিন যাপন করেন। সকালে উঠে আমরা মুখ হাত ধুয়ে প্রাতরাশ করি, প্রভুও তাই করেন। কিন্তু বঙ্গেশ্বরীর জন্য প্রভু তো ফেঁসে গেছেন এবং প্রভু কুপিত হয়েছেন। সেই জন্য বঙ্গেশ্বরী খুব আশা করেছিলেন তিনি দীঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে, তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেবেন, ধন্য ধন্য করবে বঙ্গবাসী, বৈদ্যুতিন মাধ্যমে শুধু তার ছবিটাই থাকবে। তিনি হিন্দুদের একটা বার্তা দেবেন, দেখো বিজেপি যেটা বলছে আমি জালি হিন্দু নই, আমি প্রকৃত হিন্দু। কিন্তু যেভাবে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে, হিটকো করেছে, তা নিয়ে বহু বিতর্ক আছে। আগামী দিনে কারা করেছে, কিভাবে বরাত পেয়েছে, এসব প্রকাশ্যে আসবে। কুলগোত্রহীন কোন কোম্পানি হিটকোর কাছ থেকে বরাত পেয়েছে কিনা এবং সেটা শ্যাডো কোম্পানি কিনা, পিছনে কোনো প্রভাবশালী আছে কিনা, সেটা সব জানা যাবে। প্রভু কুপিত হলে পাপের ঘরা যাদের পূর্ণ হয় না, তারা বেশি দিন রাজ্যপাট সামলাতে পারে না। সেই জন্য বঙ্গেশ্বরীর স্বপ্ন পূরণ হয়নি। সংবাদ মাধ্যমে তার হাসি মুখের ছবি ভাসবে, তা তো হলো না। কারণ ওই ঘটনা কসবার আইন কলেজে সংবাদ মাধ্যম এই ঘটনাটাকেই মনে করেছে তুলে ধরা উচিত এবং আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করি। তাই মাননীয়ার হাস্যোজ্জ্বল মুখের ছবি সেভাবে ধরা পড়েনি রথযাত্রার দিন। মাননীয়ার কলকাতায় ফেরার কথা ছিল 28শে জুন, কিন্তু তিনি 27শে জুনই কলকাতায় ফিরে এসেছেন। এখন প্রশ্ন হলো, এ তো প্রভু কুপিত হয়েছিলেন, প্রভুর অভিশাপ ঝরে পড়েছিল, এগুলো বোঝা যায়। কিন্তু আমি এত রূপকে বললাম কিছু কথা, কিন্তু বাস্তবে কতগুলো কথা আপনাদের বলা আমার মনে হয় খুব দরকার এবং আমার এটা নিজের অভিজ্ঞতা। আপনারা অনেকে হয়তো আমার মতো 9 দশকের গোড়ায় কলেজে তারপরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। আমিও ঠিক সেই সময়। তখন কি ছাত্র রাজনীতি ছিল না? ছিল। বামেদের প্রতাপ সব জায়গায়। একজন গর্ভবতী মহিলা পুত্র সন্তান প্রসব করবে না কন্যা সন্তান প্রসব করবে, পারলে সেটা ওই পার্টির লোকাল কমিটি ঠিক করে দিত। তখনও বঙ্গেশ্বর ছিলেন। কিন্তু আমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে অবাম রাজনীতি করেছি, তারা কিন্তু কখনো আজকের পরিস্থিতির মুখোমুখি হয়নি। আমি ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে নির্দল হিসাবে জিতেছিলাম, একমাত্র বিশ্ববিদ্যালয়, আর দুজন ছিল ডিএসওর আর আমি একজন নির্দল। তো আমাকে ঘিরে স্লোগান দেওয়া, ওই নির্দলের কালো হাত ভেঙে দেওয়া, সব শুনেছি, কিন্তু ওইটুকুই। তারপরে ওই এসএফআই এর যারা জিতেছিল তাদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। তারপরে তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে কর্মজীবনে প্রবেশ করলাম, সেভাবে আর রাজনীতিতে প্রত্যক্ষভাবে আমার থাকা হয়। কিন্তু তখনকার সঙ্গে এখনকার সময়ের মৌলিক পার্থক্য আছে। আমরা ভাবতেই পারতাম না, আমরা যারা বাম বিরোধী রাজনীতি করতাম তারাও ভাবতে পারতাম না, এবং যারা বামপন্থী রাজনীতি করতেন তারাও ভাবতে পারতেন না যে অ্যাডমিশনের সময় পয়সা নিতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়কে ঠিকাদারির কাজ করবে সেটা ছাত্র নেতারা ঠিক করবে। কোন নির্বাচন হবে না, বছরের পর বছর অনির্বাচিত একটা ছাত্র সংসদ থাকবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে দেখেছি যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেছেন কয়েক বছর আগে তারা আসতেন, কিন্তু ওইটুকুই। ছাত্র সংসদ রুমে যেতেন, ক্যান্টিনে, রাখালদার ক্যান্টিনে চাটা খেতেন, তারপরে বেরিয়ে যেতেন। কিন্তু তাদের প্রত্যক্ষ হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় বা কলেজের দৈনন্দিন কাজকর্মে ছিল না।
এবং তখনকার ছাত্র নেতারা মাস্টারমশাইদের সম্মান করতেন, পরিস্থিতিটা পুরো বদলে গেছে বিগত আমি বলবো 13 বছরে। ব্রাত্যবাবু যখন প্রথমবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু ওই অনলাইনে অ্যাডমিশন চালু করার চেষ্টা করেছিলেন, পারেননি। ওই মহাসচিব এখন জেলে, তখন শিক্ষামন্ত্রী হলো, ওই ছাত্র নেতাদের 2 পয়সা কামানোর পথটা খুলে দিল। তারপর থেকে না হয়েছে নির্বাচন, আর যত রকমের কাণ্ড কারখানা। তার প্রমাণ হচ্ছে ওই কসবার ঘটনা। ছেলের নাম নাকি ম্যাঙ্গো, কালীঘাট পাড়ায় বাড়ি, মন্দির চত্বরে প্যারার দোকান আছে। আনন্দবাজার লিখছে কালীঘাট থানায় নিয়মিত যাতায়াত। ওই দুর্বৃত্ত এবং ওর পরিবারের সদস্যদের অত্যাচারে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে যেত। 2012 সালে একবার ওই কলেজেও ভর্তি হয়েছিল, কিন্তু একজনকে ছুরি মারায় তাকে ডিসকোয়ালিফাই করা হয়, অন্তরিত ছিল। 5 বছর পরে আবার অ্যাডমিশন নেয়। তারপরে তো উল্কা সদৃশ্য উত্থান। বাড়িতে একটা ছোট বোন আছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একজন আইনজীবী, যিনি ওই নির্যাতিতার শিক্ষক, তাকে নির্যাতিতা ফোন করেছিলেন রাত 11টা নাগাদ। সেই ভদ্রলোক বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না। এরকম যে হতে পারে, দেখুন আমি অবাক হইনি, জানেন তো, এই জমানায় অবাক হই না। এখানে সব কিছু হতে পারে। কিছু হলেই বলা হয় ছোট ঘটনা, বাচ্চারা ভুল করে ফেলেছে। গুজরাটে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে হয়েছে। মানে ওখানে পাপ কাজগুলো হয়েছে বলে আমি পাপ কাজগুলো করলেও কেউ কিছু বলতে পারবে না। চমৎকার। সবজান্তা মুখপাত্র, উত্তর কলকাতার দাপুটে মন্ত্রী, ইনিয়ে বিনিয়ে কতভাবে ডিফেন্ড করছে। আর ওই যে ছেলেরা যার নাম ওই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে, সে বলছে ও তো আমাদের কেউ নয়। দেখুন ওই স্টেট অফ ডিনায়াল, এই হচ্ছে খেলা। এখন ঠেলায় পড়েছে বলে বড় বড় কথা বলছে, আমরা অপরাজিতা বিল এনেছি, সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি, একটা ন্যারেটিভ তৈরি করছে। আমরা চেষ্টা করেছি, কেন্দ্র সরকার করতে দিচ্ছে না। আরে 96 ঘন্টা ধরে আরজি করে তথ্য প্রমাণ লোপাট হলো, তারপর সিবিআই এলো। একজন ঝাড়গ্রাম থেকে লাগাতার ফোন করে গেছেন। কি ফোন করেছিলেন ওগুলো আমরা জানি। আজকে প্রমাণ হয়নি বলে হবে না এটা ভাববেন না। শুনুন, অন্যায় বা এই ধরনের পাপ যারা করেছে, প্রত্যক্ষভাবে এই অপরাধের সঙ্গে যারা যুক্ত এবং পরোক্ষভাবে যারা এই অপরাধকে ঢাকতে সহায়তা করেছে, দুজনেই অপরাধ, এবং এরা কিন্তু শাস্তি পাবে। আমরা দেখে যাব। শুধু সঞ্জয় রায়কে সামনে রাখলে হবে? পিছনে তো মাথা আছে। যদি সঞ্জয় রায় প্রকৃত অপরাধী হতো তাহলে এত তথ্য প্রমাণ লোপাট করেছিল কেন? তারা থানার ওসি সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচাবার জন্য এত তৎপরতা। 14 তলা সবাইকে ভাবে না ঘাসে মুখ দিয়ে চলে। তারা যা বলবে মানুষ সব মেনে দেবে। মানুষের সহ্য শক্তি আছে, সহ্য করছে। পাপের ঘোড়া পূর্ণ হতে যাচ্ছে, মানুষ একটা ঠেলা দেবে, তখন বুঝবে জনাদেশ বা জনগণের ক্রোধ কি জিনিস। এগুলো কিন্তু ভাইপো ব্রিগেড। কসবায় যেটা হয়েছে এ কিন্তু ভাইপো ব্রিগেড। কলকাতার সব থেকে প্রভাবশালী অঞ্চলের মাতব্য। ছবিগুলো তো আছে না, বড় বড় তালেবরদের সঙ্গে ছবি। আরে তালেবরদের সঙ্গে এমনি ছবি তোলা যায়? কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে। হ্যাঁ, আমাদের শাসক কুল কি বলছে? খুব অন্যায়, কঠোর শাস্তি হবে, আমরা ছেড়ে কথা বলবো না। গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়, বিজেপি এসব বলার কোনো অধিকার নেই।
তারা ধর্ষণকারীদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা করে। আরে কে গুজরাট মধ্যপ্রদেশের কথা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছে? এগুলো আমরা সবাই জানি। 15 বছর ধরে এই রাজ্যটাকে যে জায়গায় আপনারা নিয়ে এসছেন, আপনাদের মুখে কোনো সাফাই আর শোনার মতো অবস্থায় নেই বঙ্গবাসী। একদম সোজা সাপটা বললাম, সহ্যেরও একটা সীমা আছে, সেই সীমাটা কিন্তু ভেঙে গেছে। কোনো ভালো খবর নেই। খবরের কাগজ আর টিভির পর্দায় চোখ রাখলেই দেখবেন এই ধরনের খবর, দুর্নীতির খবর আর ভিক্ষে দেওয়ার খবর, আর কোনো খবর নেই। আর সবসময় বাংলা বঞ্চিত, কেন্দ্র বঞ্চনা করছে, ভোটে হেরে বিজেপি প্রতিশোধ নিচ্ছে। আমরা না 77 সাল থেকে 2025 পর্যন্ত এই ফাটা রেকর্ড শুনেছি। বামেদের 34 বছর আর এই জমানার 14-15 বছর। কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। তাহলে একবার কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের দলকে সমর্থন করেই দেখা যাক, যদি মানুষ মনে করে। সবাইকে তো দেখলো পশ্চিমবঙ্গের মানুষ, বামেদের দেখেছে, তার আগে কংগ্রেসকে দেখেছে, এদেরকে দেখছে, সবাইকে দেখেছে। যাদেরকে দেখেনি তাদেরকে একবার যদি সুযোগ দেন পশ্চিমবঙ্গের মানুষ, তারা বিচার করবে, আমি বলার কে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এর থেকে খারাপ কিছু হবে না। একেবারে চূড়ান্ত খারাপ বলতে যা বোঝায় সেটা ছুঁয়ে ফেলেছে এরা। তাহলে এর থেকে খারাপ কিছু হবে না। অন্য কোন দল, ধরুন বিজেপি যদি ক্ষমতায় আসে, আপনি কি আশা করছেন রাতারাতি সবকিছু বদলে যাবে? বদলাবে না। তখনও দাদাগিরি হবে, তখনও স্কুল কলেজে এবিভিপির উত্থান হবে। কিন্তু তারা এই টিএমসিপির পদাঙ্ক অনুসরণ করবে না, এসএফআই এর পদাঙ্ক অনুসরণ করবে না। দেখুন, টিএমসিপির না আছে কোনো রাজনৈতিক আদর্শ, একটাই আদর্শ, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। বামপন্থীদের একটা আদর্শ আছে, সেজন্য দেখবেন মানে জেএনইউতে, দিল্লি বিশ্ববিদ্যালয়, এবিভিপির সঙ্গে বামপন্থীদের লড়াই হয়, এনএসইউ এর সঙ্গে লড়াই। এখানে একটা মতাদর্শগত ব্যাপার আছে, কিন্তু এদের তো কিছু নেই। ধরুন বিজেপি যদি ক্ষমতায় আসে, এবিভিপির দাপট বাড়বে, কিন্তু সেখানে একটা মতাদর্শগত অবস্থান থাকবে। আর নতুন শাসকদের পক্ষে কখনো পশ্চিমবঙ্গে যে 15 বছর ধরে যে অরাজকতা চলেছে, সেই অরাজকতার পুনরাবৃত্তি করা সম্ভব হবে না। মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। কে বলে যে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতাবস্থায় বিশ্বাসী? একটা এক্সপেরিমেন্ট তারা 7 বার করেছে। এই তৃণমূলকে তারা 15 বছর সময় দিয়েছে। আমরাই তো 2011 বলেছিলাম ভাগ সিপিএম ভাগ, কারণ 34 বছর একটা ডিসপেন্সেশন থাকতে পারে না, গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এরাও 3-3টে টার্ম অতিক্রম করেছে। এবার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যাদেরকে মানুষ কোনোদিন দেখেনি ক্ষমতায়, যারা ভারতে শাসন করছে, ভারতবর্ষের বহু রাজ্যে তারা আছে হয় নিজেরা বা কারোর সঙ্গে সহযোগিতা করে, তাদের হাতে যদি পশ্চিমবঙ্গের শাসনবার মানুষ দেন, একটা এক্সপেরিমেন্ট তো মানুষ করতেই পারে। আমি বলছি না যে তারা আমার কথা শুনে প্রভাবিত হয়ে দেবেন, কিন্তু যাকে আপনি দেখেননি কখনো, তার শাসন দেখেননি, শুধু এদের মুখে শুনেছেন গুজরাটে এই হয়, মহারাষ্ট্রে এই হয়, মধ্যপ্রদেশে এই হয়, তাকে একবার চান্স দিন। আমি তো সরাসরি বলছি, তাকে একবার চান্স দিন। নতুনকে তো আবাহন করতেই হয়, বরণ তো করতেই হয়। আপনারা তো 2011 এদেরকে বরণ করেছিলেন। বামপন্থীরা বলতেন কোনো কালে তৃণমূল ক্ষমতায় আসবে না, দিদি হবে দিদিমা, তারা কটাক্ষ করতেন। কিন্তু মমতা তো এসছিলেন, তারা আপোষহীন বাম বিরোধিতার সুফল তিনি পেয়েছিলেন।
তারপরে 15 বছরে তিনি কি রাজ্যপাল সামলেছেন সেটা আমরা জানি। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এটা যেন আমরা মাথায় রাখি। দুটো জিনিস হবে যদি আমরা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে পারি। এক, বিনিয়োগের খরা কাটবে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে বিনিয়োগ করছেন না, কারণ তারা মনে করছে এই সরকার শিল্প বিরোধী সরকার। ইনসেন্টিভ তুলে দিয়েছে, জমি নীতি স্পষ্ট নয়, তারপরে তো তোলাবাজি, ট্রেড ইউনিয়নের ঝামেলা এসব তো রয়েছে। পড়োশী উড়িষ্যায় দেখুন, আসামে দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, কেন্দ্রে যারা শাসন করছে তাদের সরকার রাজ্যে থাকলে শিল্পপতিরা সেখানে বিনিয়োগ করে, কর্মসংস্থান হয়, এটা বাস্তব। এর মধ্যে কোন রকম তত্ত্ব কথার মিশেল আমি দিতে চাইছি না, বাস্তবটাকে বলছি। শিল্পপতিরা কেন্দ্রের শাসক দলকে খুশি করতে চায়। পশ্চিমবঙ্গে তারা হয় গঙ্গা দাস, দিল্লিতে গেলে হয় তারা যমুনা দাস। তাদের ধরনটাই এরকম। তাই কেন্দ্রের শাসক দলের সরকার যদি এ রাজ্যে হয়, আগামী দিনে একটা জিনিস হবে, শিল্পে প্লাবন আসবে, কোটি কোটি টাকার বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, পরিকাঠামোয় উন্নতি হবে। এবং হ্যাঁ, যে সামাজিক প্রকল্পগুলো তৃণমূল চালাচ্ছে সেই প্রকল্প তো চলবেই। আয়ুষ্মান ভারতও পশ্চিমবঙ্গে লাগু হবে, লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার হবে। হ্যাঁ, হিন্দু জাতীয়তাবাদ উৎসাহিত হবে, কেন হবে না? পশ্চিমবঙ্গ তো হিন্দু বাঙালিদের, ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ। তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠরা হিন্দু। হিন্দু সংখ্যাগরিষ্ঠ বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। এই সহজ সত্যটা অনেকে বুঝেও বোঝেন না। এই বামপন্থীরা খুব বড়াই করে ধর্মনিরপেক্ষতা। পাকিস্তানে গিয়ে তারা এই কথাগুলো বলুন তো, বাংলাদেশে গিয়ে বলুন তো, ছাল চামড়া তুলে দেবে ইউনুসের বাহিনী আর ওই সৈয়দ আসিম মুনিরের বাহিনী। ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, বড় বড় কথা, ধর্মনিরপেক্ষতা এসব বলবে। এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে কেন? হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। পশ্চিমবঙ্গে হিন্দুদের, পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দু বাঙালিদের, তাদের হোমল্যান্ড, সেখানে তাদের অস্তিত্বের সংকটে ভুগছে। এমন দিন কি আসবে না আপনি গ্যারান্টি দিতে পারেন যে বাড়িতে, কলকাতা শহরে হয়তো রকম ভাবে প্রভাব পড়বে না, কিন্তু কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে যান, বাড়িতে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপটা জ্বালাতে পারবেন তো? শাঁখ বাজাতে পারবেন তো? নিয়মিত সংকীর্তন, পুজো পার্বণ করতে পারবেন তো? পড়োশী বাংলাদেশের তৌহিদি জনতার মতো এখানে কোন গোষ্ঠী আপনার উপর চড়াও হবে না তো? গ্যারান্টি আছে? আবার নতুন করে উদ্বাস্তু হতে হবে না তো? ভাবুন ভাবুন, কবে ঋত্বিক বলেছে ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। চয়েসটা পশ্চিমবঙ্গের মানুষের, তাদের ভাবতে হবে তাদের পরবর্তী প্রজন্মের জন্য তারা কোন বাংলা রেখে যাচ্ছে। পায়ে পা লাগিয়ে কেন্দ্রের সরকারের সঙ্গে ঝগড়া করার বাংলা, বঞ্চনার অভিযোগ তোলার বাংলা, নাকি জাতীয় রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়ে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে যাতে বিনিয়োগের প্লাবন আসে সেটা সুনিশ্চিত করব আমরা। সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। এখানে স্টেট হ্যাজ বিদায় নেবে। এখন বড় বড় কথা, ম্যাঙ্গো আমাদের কেউ নয়, অন্য রাজ্যে হয়। আরজি কর হসপিটালের পুরো নাম কি? রাধা গোবিন্দ কর। যেখানে গোবিন্দ সদা জাগ্রত থাকে সেখানে রাধাকে নিগৃহীতা হতে হয়, এটা বাস্তব পশ্চিমবঙ্গে। তিলোত্তমার
হত্যাকাণ্ডের বর্ষপূর্তি হতে চলেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রতিবাদ করব না, সিবিআই এর মুখোশটা খুলব না, আবার রাস্তায় কি মানুষ নামবে না এই হতভাগিনীর জন্য বিচার চাইতে? কসবার এই বাচ্চা মেয়েটা কি অন্যায় করেছে? সে তার জীবনে এরকম অভিশাপ আসলো। সহ্যেরও একটা সীমা আছে, জানেন? সব সীমা এরা ছাড়িয়ে গেছে, সব সীমা। শুধু ভিক্ষে দিলে ভাবে যে মানুষকে কিনে নেওয়া যায়। আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, খুব ভালো করছেন, সবাই দেয়। আপনি ঋণ করে ঘি খাচ্ছেন আর ডিএটা দিচ্ছেন না। আমাকে এক মন্ত্রী বলেছিলেন ডিএ দেয়া হবে, আমি বলেও ছিলাম আমার প্রতিবেদন। তারপর যখন এই টালবাহানা চলছে, আমি সেই মন্ত্রীকে ফোন করি। তিনি বলেন, দেখো একটা বৈঠকে আমলারা অনেকে বলছিলেন যে ডিএটা দিয়ে দেওয়া উচিত। তারপরে রাজ্য সরকার যে নতুন নাটকটা করলো সেটা সবাই জানে। অর্থাৎ সুবিবেচক কিছু আমলা বঙ্গেশ্বরীকে বলেছিলেন ডিএটা দিয়ে দেওয়া হোক, কিন্তু বঙ্গেশ্বরীর জেদ, দিয়ে দেব, ওরা মামলা করেছে। এই হচ্ছে টেন্ডেন্সি, এই হচ্ছে মানসিকতা। তিনি যা বলবেন সেটাই আইন। তাই বলেছি না, আমি শিরোনাম দিয়েছি সহ্যের সব সীমা পার করে গেছে। সিদ্ধান্ত নেওয়ার ভার আমাদের, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের। আমরা আগামী দিনে কি বাংলা চাই? সত্যি সোনার বাংলা চাই, নাকি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছে তাদের ধারাবাহিকতাই বজায় থাকবে, এটা চাই? 26-এ এই প্রশ্নটা নিয়ে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাবে। তাদেরকে রায় দিয়ে স্পষ্ট করতে হবে তারা কি চায়, উন্নত পশ্চিমবঙ্গ নাকি যারা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, যারা তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাদেরকে আর একবার সুযোগ দেওয়া। 10 কোটি মানুষ আশা করব যখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সব বিষয়টাকে মাথায় রেখেই করবেন। এইটুকু একজন সহনাগরিক হিসাবে বলতে পারি। আমি কোনো রাজনৈতিক দলের প্রোপাগ্যান্ডা মেশিনারির অংশ নই, কিন্তু বাস্তবটা আমি বলছি। ছোটবেলা থেকে, জন্ম থেকে, মানে যখন বোধ বুদ্ধি হয়েছে 3-4 বছর বয়স, তখন থেকে এই ভাঙা রেকর্ডটা শুনছি, কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনা, ইত্যাদি ইত্যাদি। 50 বছর পেরিয়ে গেলাম, কটা দিন আর বাঁচবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু তো ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিতে হবে, যারা অন্তত তারা ফিরতে পারে, কাজ করতে পারে, সুযোগ তৈরি হয়, ছেলেমেয়েরা চাকরি পায়, নিয়মিত পরীক্ষা হয়, স্বচ্ছতা হয়। নইলে এই রাজ্য, এই শহর বৃদ্ধাবাসে পরিণত হবে। আমাদের অনেককেই বৃদ্ধাবাসে গিয়ে থাকতে হবে, কারণ ছেলেমেয়েরা ফিরবে না, এখানে সুযোগ নেই। একটা কথা বলে প্রতিবেদন শেষ করব। তথ্য প্রযুক্তিতে অনেক ছেলেমেয়ে এ রাজ্যের বাইরে গেছে চাকরি করতে। তারা অনেকেই বলে, আমিও জিজ্ঞেস করেছি অনেককে, এই তোরা ফিরিস না কেন এখানে? এখানেও তো বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানি আছে। বলে, কাকু কি করে ফিরবো, এখানে কোনো ভালো প্রজেক্ট পাই না। যা প্রজেক্ট সব ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুড়গাঁও, পুনা। আর যে কাজটা কলকাতার একজন এমপ্লয়ি যে টাকায় করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুড়গাঁও, পুনা, সেই কাজটা একজন কর্মচারী বেশি টাকায় করে। এটাই পার্থক্য। সবকিছু ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।